কি সব ঠিকঠাক তো? বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই ফোন কেনার জন্য বাজেট হতে 20,000 টাকা। আমি ভাই হাজারো কমেন্ট পাইছি যে ভাই আমার বাজেট তো 20,000 টাকা, আমি কোন ফোনটা কিনবো? আলামিন ভাই আমার বাজেট 20,000 টাকা, আমাকে একটা ফোন সাজেস্ট করে দেন। এখন এই প্রশ্ন করার পর আমি বলি যে ভাই আপনার কোন কোন দিকে ডিমান্ড আছে, আপনি কোন কোন দিকে প্রায়োরিটি দিয়ে একটা ফোন কিনতে চান? তখন আমাকে বলে আমার ক্যামেরা এক্সপিরিয়েন্স ভালো হতে হবে, আমার ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে, ডিসপ্লেটা অ্যামোলেড হতে হবে, আবার এদিকে আমি গেমিং টিমিংও করি। মানে 20,000 টাকা বাজেট নিয়ে এরকম এক জুড়ি ডিমান্ড নিয়ে আসছে একটা ফোন কেনার জন্য। তো তখন আমি না তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু ভেবা চাকা খেয়ে যাই। বাট আজকে তাদের জন্য সঠিক একটা সলিউশন নিয়ে এসেছি। এই ফোনটা এটা হচ্ছে নাথিং সিএমএ ফোন ওয়ান। আমার মনে হয় এইটাই আপনার 20,000 টাকা বাজেটের সমস্ত প্রকারের ডিমান্ড পূরণ করতে পারবে। কারণ কি, এই ফোনটা গেমিং এক্সপিরিয়েন্স ভাই আমি দুর্দান্ত লেভেল পেয়েছি যদি এটার বাজেট অনুযায়ী আমি কম্পেয়ার করি। পাশাপাশি ক্যামেরাটাও বেশ ভালো, আর এটার ডিসপ্লেটা 120 হার্জের একটা অ্যামোলেড প্যানেল দিছে। এখন আপনি 20,000 টাকার এই ফোন থেকে আর কি কি এক্সপেক্ট করতে পারেন? হ্যাঁ, এই ফোনটা নিঃসন্দেহে আপনার জন্য ভালো হবে। কেন ভালো হবে এটাই আজকে ভিডিওতে আমি এক এক করে এক্সপ্লেইন করব। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন, এটা দামের বিষয়টা ক্লিয়ার করি। আপনি নাথিং সিএমএ ফোন ওয়ান এই ফোনটা না আপনি 6 জিবি র্যামের পাবেন, 8 জিবি র্যামের পাবেন, আবার 8 256, 8 128 এরকম পাবেন। আপনি যদি 6 128 জিবি ভেরিয়েন্টটা কিনেন ওইটা আপনি 20,000 টাকার আশেপাশে পাবেন। বাট আপনি র্যাম রম একটু বাড়ালে পরে তখন দামের ব্যাপারটা বেড়ে যায়। বাট আপনি যদি 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ওইটাও কিনেন না, হয়তো 20,000 টাকার আশেপাশেই পাবেন। আমার মনে হয় ওইটাই আপনার জন্য বেটার হবে। এখন আপনি গেমিং করেন, আপনি ফটোগ্রাফি করেন, আপনার ডিসপ্লে এক্সপিরিয়েন্স ভালো হওয়া চাই, বা আপনি যদি সিনিয়র সিটিজেন বা মুরব্বীদের জন্য কোনো ফোন কিনে থাকেন, তো দেখেন এটার পারফরমেন্স এক্সপিরিয়েন্স তো নিঃসন্দেহে ভালো পেয়েছি। পারফরমেন্স নিয়ে তো কথাবার্তা বলবো, বাট তার আগে আপনি এটা ডিসপ্লেটা দেখেন। 6.67 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লেতে দিয়েছে না, এটা 120 হার্জের একটা অ্যামোলেড প্যানেল। এতে HDR10+ এর পাশাপাশি PWD এর সাপোর্টটাও আছে। মানে আপনার চোখটাকে যেন ভালো মতো একটু প্রোটেক্ট দিতে পারবে, এটা আরামদায়ক করতে পারে। এই বিষয়ে চাইনিজ বেশি কনসার্ন, তার জন্য এই সাপোর্টটাও দিছে। ইহার ম্যাক্স পিক ব্রাইটনেস আর এদিকে 2000 নিটস পর্যন্ত। এক কথায় ভাই এটা অ্যামোলেড প্যানেল, এটার কালার অ্যাকিউরেসি বেশ ভালো। আপনি চারদিকের চিন ভেসেলগুলো একটু মিলালে পরে, যেহেতু তার চারদিক দিয়ে মোটামুটি একই সাইজের বা সমান সমানই, অতটা কিন্তু বড় সড়ো না। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আপনি এই ফোনটা থেকে এক কথায় নেক্সট লেভেলে পাবেন। 120 হার্জের প্রপার ফিলটাও এই ডিসপ্লে থেকে পাওয়া যায়। আপনি যখন স্ক্রলিং করবেন, বিভিন্ন দিক থেকে এদিক ওদিক মুভমেন্ট করবেন, প্রপার 120 হার্জের ফিল দিতে পারবে এই নাথিং সিএমএ ফোন ওয়ানের অ্যামোলেড ডিসপ্লেটা। কন্টেন্ট দেখে বা গান টান দেখে এই ফোনের ডিসপ্লে থেকে বেশ ভালো পরিমাণ কিন্তু এনজয় করা যায়। আবার এদিকে দেখেন, এটার উপরের দিকে যে ছোট্ট একটা ক্যামেরা আছে না, 5 কাটআউটের মতো, এটা বেশ ক্ষুদ্র। আমি মনে হয় না 20,000 টাকার ফোনে এত ছোট 5 কাটআউটের সাথে একটা মানে ক্যামেরা দেখছি। এইটাই আমার কাছে যে জিনিসটা আরো একটু বেশি হাইলাইটপূর্ণ মনে হয়েছে। আবার এদিকে এই ফোনটার ডিসপ্লের তলায় কিন্তু একটা অপটিক্যাল সেন্সর পেয়ে যাচ্ছেন ফোনটা আনলকিং করার জন্য। আনলকিং এর যে স্পিডটা এইটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এখন দেখেন, আমি যখন এইটা উপরে তারা গ্লাস পেপার লাগাইছি, যেহেতু পার্সোনালি ইউজ করতেছি, এটা আমার ওয়াইফের জন্য কিনছি, আমি গ্লাস লাগানোর পরে একটু আনলকিংটা একটু স্লো হয়ে গিয়েছে। বাট আপনি যদি ডিসপ্লের প্রোটেক্টরটা না লাগিয়ে যদি এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করেন, তখন কিন্তু বেশি তখন ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে। তো এই ডিসপ্লেটা বেশ শার্প, বেশ ভালো কালার প্রডিউস করে। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, আমার মনে হয় না আপনি এই ফোনের ডিসপ্লেতে কোনো প্রকারে কোনো কমপ্লেন করতে পারবেন। দেখেন, এটা পারফরমেন্স থেকে কিন্তু এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন 16 রান করছে, যেটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট এই ফোনটা। বাট তার সাথে বড় প্লাস পয়েন্ট জানেন, এইটার যে নাথিং ওএস 4 এটা রান করতেছে, আমরা 4 চালাচ্ছি, আপডেট করে নিয়েছি। আপডেট করার ফলে ভাই এইটার যে ইউআই এক্সপিরিয়েন্সটা এমন লেভেলের মাখন আর স্মুথ পাচ্ছি, এটা যারা ব্যবহার করছেন নাথিং ওএস বা এখন যারা ব্যবহার করতেছেন তারা মোটামুটি একটু অবগত থাকবেন। আমি আসলে এটা ভ্যালু ফর মানি দিকে কেন নিয়ে যাচ্ছি বারবার, কারণ এইটার যে নাথিং এর ওএসটা যে একটা ফিলিংস দিবে, আপনার তখনই মনে হবে যে না আমার 20,000 টাকার কিছুটা ওষুধ এখানে চলে এসেছে। আপনি দেখেন এটার ইন্টারফেসটা, বাড়তি কোনো ব্লুটুথ বাড়তি কোনো অ্যাপস কোনো কিছু আপনি নাথিং এর ওএস এ পাবেন না। একদম মিনিমাল একটা ওভারভিউ দিবে। আপনি প্রয়োজনীয় কিছু অ্যাপস পাবেন, ইউটিউব ওগুলো তো প্রি ইনস্টল আগে থেকেই থাকে, যেগুলো আমাদের প্রয়োজনীয়। এছাড়া সকল কিছুই কিন্তু বেশ ব্যালেন্স মতোই রয়েছে। আর এইটার ওএসকে আপনি নিজের মতো করে কিছুটা কাস্টমাইজও করতে পারবেন। তাছাড়া এটার যে অপটিমাইজেশন সবকিছু মিলে না, নাথিং ওএস এই 4 এর আপডেটটা এই ফোনটাকে আর একটু নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। আবার দেখেন এদিকে চিপসেটের জায়গায় এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডায়মেনসিটির 7300, অর্থাৎ 7300 যে প্রসেসরটা, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টের বিল্ড আপ করা। এইটা এই বাজেটের জন্য সুইটেবল একটা প্রসেসর আমি এখনই বলবো, কারণ এই সমস্ত কিছু মিলে কিন্তু এই ফোনটাকে একটু পারফেক্ট করে তুলেছে। তো এই ফোনের চিপসেট দিয়ে আপনি যদি গেমিং টেমিং করেন, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আমি এই ফোনটা দিয়ে পাবজি খেলেছি, DSL24 গেমটা রান করছি, অ্যাসফল্ট 9 2D টাইপের গেম কিছু রান করলাম। পাবজিতে দেখলাম এই ফোনটা না স্মুথলি একদম 90 FPS পর্যন্ত সাপোর্ট করে। পাশাপাশি এটা যে জাইরো সেন্সিটিভিটি এটাও বেশ ভালো। অর্থাৎ যারা গেমিং টেমিং করতে চান বা গেমিংকে প্রায়োরিটি দিয়ে যদি কোনো ফোন কিনতে চান, তাদের জন্য এই ফোনটা বেশ ভালো রিকমেন্ডেবল জায়গায় থাকতে পারে।
আবার পাশাপাশি ডে টু ডে লাইফের রেগুলার কাজের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আমার মনে হয় না এটা দিয়ে আর কোনো প্রশ্ন তোলার জায়গা আছে। আপনি মাল্টিটাস্কিং বলেন, ওপেন টাইম, ক্লোজ টাইম বলেন, বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, যেহেতু এটাতে 8 GB র্যাম রয়েছে। আমরা যেটা পারচেস করেছি এটা 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ। তো ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম বেশি স্মুথই পেয়েছে এই ফোনটা থেকে। এখন সমস্ত কিছু মিলে না এই ফোনের পারফরমেন্সটা বা ইউআই সেকশনটা একদম 10-এ 10 নিয়েছে আমার জায়গা থেকে। তবে দেখেন এই ফোনটার ক্যামেরার কথা যদি বলি, এই ফোনটার ক্যামেরা জায়গায় কিছু বিশেষ কথা আছে। আপনি পেছনের দিকে ঘুরে দেখতে পারবেন দুইটা ক্যামেরা সেন্সর মতো দেখা যায়। এখানে একটা সেন্সর মূলত ওইটা কার্যকরী 50 মেগাপিক্সেল, পাশাপাশি একটা অক্সিলারি সেন্সর দিছে যেটা আপনার ডেপথ ফোকাসকে আরেকটু বেশি রিয়েলিস্টিক করবে। তো 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটা আছে এটা দিয়ে যখন আমি রোদ্রে বা একদম প্রপার আলোতে কোনো ছবি ক্যাপচার করবেন, বেশি স্ট্যাবল এবং ওয়ান পয়েন্টে ছবি হবেন। তবে আপনি যখন লো লাইটে কোনো ছবি ক্যাপচার করবেন না, তখনই কিন্তু কোনো প্রকার কোনো হতাশ হবে না। আমি দেখেছি লো লাইটে যখন আপনি ছবি ক্যাপচার করতে যাবেন দেখবেন যে কিছুটা নয়েজ দেখা যাচ্ছে, বাট এটা প্রসেসিং করে ওই এআই মাধ্যমে কিছুটা প্রসেসিং করে তারা বেশ ভালো আউটপুট এনে দিতে পারে। আমি লো লাইটেও এই ফোনটার আউটপুট নিয়ে মোটামুটি সন্তুষ্টি আছি। তবে একদম বেশি লো লাইট হয়ে গেলে সেই জায়গা থেকে এটাতে অনেকটাই কমপ্লেন চলে আসে। বাট আপনি দিনের বেলাতে কোনো হিউম্যানকে অবজেক্ট করে যখন কোনো ছবি ক্যাপচার করবে তখন বেশ ভালো পরিমাণ কিন্তু আউটপুট পাবেন। পাশাপাশি এই ফোনটার মেইন ক্যামেরাতে আপনি ডিজিটালি জুম করে 2x এ রিপোর্টেড ফটোগ্রাফি করতে পারবেন, আর সেখানে কিছুটা ডিটেলস লস প্রবণতা লক্ষ্য করা যায় বা তখন কিছুটা ডিটেলস লস করে। এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে জাস্ট ডিফল্ট কিছু ছবি টবি তুলেন, ওগুলো ভালো লাগবে। বাট আপনি যখন পোর্ট্রেট সেকশনে গিয়ে কিছুটা লো লাইট কন্ডিশনে যখন ছবি তুলবেন তখন কিছুটা নয়েজি ভাব লক্ষ্য করবেন বা ডিটেলস লসের প্রবণতা লক্ষ্য করা যায় তখনই। বাট 1x ছবি তুললে তখন কিন্তু শার্পনেস এবং ডিটেলস বেশ ভালোই পাওয়া যায় এই নাথিং ফোন থেকে। আবার এদিকে যেহেতু সামনে 16 মেগাপিক্সেলের একটা সেলফি রয়েছে, আমি পেছনের ক্যামেরা চাইতে সামনের ক্যামেরার সেলফি সেকশন একটু বেশি হ্যাভি বলবো, যেহেতু 16 মেগাপিক্সেল, বাট তবুও এটাতে কিন্তু শার্পনেস আর ডিটেলসের ঘাটতি ওইরকম পরিমাণ কম নাই। তবে এই যে ফোনের একটা বিষয় কি, আমি দেখেছি ছবিগুলো তো বেশি কন্ট্রাস্টে করে দেয়, এই জন্য না কিছুটা লালচে লাগে, দেখতে এতটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। বলতে পারেন কিছুটা এডিটেবল ফটো প্রোভাইড করতেছে এই নাথিং এর সিএমএ ফোন 1। তো এইটার ক্যামেরা সেকশন নিয়ে আমি এক কথায় বলবো, যদি আমরা প্রাইস অনুযায়ী বিবেচনা করি তাহলে বেশ ভালোই মনে হয় আমার কাছে। তবে এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে আপনি কিন্তু একদম 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। মানে এইখানে নাথিং এর সিএমএ ফোন 1 কোনো কম্প্রোমাইজ করেনি। আমরা একদম 30 FPS পর্যন্ত 4K তে ভিডিও করেছি, আর ভিডিওতে বেশ ভালো পরিমাণে স্টেবলও ছিল। বাট আমি দেখেছি কি কিছু সময় ফোকাসিং এ কিছুটা ডিলে দেখা দেয় এই নাথিং এর সিএমএ ফোন 1টা, বাট ভিডিওগুলো বেশি স্মুথ ছিল, মোটামুটি স্টেবলও ছিল। এখন দেখেন আমি যে এত ঘটা করে সবকিছু ভালো বলতেছি, এর কারণটা কি? এখন এর কারণ আসলে এইটাই, আপনাকে এইটার প্রাইসটা বিবেচনা করতে হবে। আপনি এই প্রাইস আসলে কি পাচ্ছেন? এখন আমি এমনভাবে বলতেছি মনে হচ্ছে যে এর চাইতে ভালো আর কিছু নাই। অবশ্যই আছে। যখন আপনি যদি ওই 40-50 হাজার টাকা বা একটা ফ্ল্যাগশিপ ফোনের কথা বলেন, ওগুলোর ভিডিওগ্রাফি এটা চাইতে ফার বেটার ভালো হবে, ফার স্মুথ হবে, স্ট্যাবিলাইজেশন অনেক ভালো হবে, ভয়েসের কোয়ালিটিও ভালো হবে ভিডিও করার সময়। বাট আপনাদের প্রাইসটাও তো বুঝতে হবে, এইটার প্রাইস কত? ওই যেহেতু 20,000 টাকা বা এরকম প্লাস 21-22 এরকম প্রাইস সেগমেন্টে পাচ্ছেন আপনি, তাই না? তো ওই হিসেবে যখন আমরা বিবেচনা করবো তখন আমার মনে হয়েছে এটাকে বিট করার মতো ক্যাপাবিলিটি অন্য ব্র্যান্ডের অন্য ফোনে আমি এখনো ওইরকমভাবে দেখি নাই। তো এই জন্যই আমার কাছে এইটা একটু এগিয়ে আছে। তবে এত শত জিনিসকে পাওয়ার দেওয়ার জন্য কিন্তু এই ফোনটাতে রয়েছে 5000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি। ম্যাসিভ না, এখন কি ম্যাসিভ বলা যায়? আপনি দেখেন বর্তমান সময় কিন্তু যে লিথিয়াম পলিমারের ব্যাটারি যুগটা চলতেছে, ওখানে কিন্তু আমরা 10,000, 15,000, ভাই 20,000 নাকি মিলিয়াম্পিয়ারের ব্যাটারি নিয়ে আসবে স্যামসাং, এরকম রিউমার শোনা যাচ্ছে। ওই জায়গা থেকে শুনলে 5000 mAh এর ব্যাটারিটা খুব কমই লাগে, বাট এখনো এই 5000 mAh ব্যাটারি স্ট্যান্ডার্ড। এই ফোনটা আপনি যেভাবে ইউজ করেন একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে না ওই একবারে এক্সট্রিম লেভেলের গেমিং করলে যে একদিন পার করতে পারবেন বা একদিন টানায় আপনি গেমিং খেলবেন ফোনে ব্যাটারি ব্যাকআপ দিবে ওরকম না। বাট আপনি রেগুলার লাইফে মিনিমাস ভাবে ইউজ করলে এটা থেকে আপনি একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর রাফটপ গেমিং করলে তো তাহলে ওই ব্যাপার আলাদা। মোটামুটি স্ক্রিন অন টাইমের কথা যদি বলি, এটা থেকে আপনি 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আমি বলবো একদিনের জন্য এটা বেশ এনাফ। তবে এবার এদিকে এই ফোনটাকে ফুল চার্জ করার জন্য কিন্তু 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, যেটা এই ফোনটা ফুল চার্জ হতে মোটামুটি 45 থেকে 50 মিনিটের মতো সময় নিয়ে নেয়। তবে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই ফোনের সাথে কিন্তু কোনো চার্জার আছে, আপনি স্লিম একটা বক্সের সাথেই এই সিএমএ ফোন 1টা পাবেন, আর সাথে জাস্ট একটা কেবল দিয়ে দেয়। তো এই তো। তবে এই ফোনের ডিজাইনটা নিয়ে কিন্তু আমি কোনো কথা বলিনি, কারণ কি আপনারা ফুল ভিডিওতে ফোনের ডিজাইনটা দেখছেন। এখন দেখেন আমার কাছে মনে হয় নাথিং এর এই ডিজাইনটা না আমার কাছে ভাই বেশ ভালো লাগছে। বেশ এখন নাথিং এর ফোনে যে নতুন যে ফোন তারা লঞ্চ করতেছে 3 বা 3A Pro, ওগুলোর কথা যদি সাবজেক্ট হিসেবে বাদ দেই, বাট আপনি এই ফোনের ডিজাইনটা দেখেন, আমার কাছে মনে হয়েছে এটা কখনোই মনে হয় না যে এটা আসলে ওই 20-21 হাজার টাকার একটা ফোন।
বেশ প্রিমিয়াম লাগে, হাতে নিলে হ্যান্ড ফিলও বেশ ভালো পাওয়া যায়, আর একটু ভারী ভারী তো আপনি প্রিমিয়াম ফিলটা লক্ষ্য করবেন। তবে নাথিং ফোনের একটা বিষয় কি, আপনি কিন্তু পেছনের দিকে যে ক্রাউন দেখতেছেন, আবার এখানে কত স্ক্রু নাট দেখতেছেন, এগুলো স্ক্রু দিয়ে ওপেন করা যায়। আপনি খুলে বিভিন্ন শেপের বা বিভিন্ন কালারের, আরও 3-4টা কালার আছে, ওগুলো অরেঞ্জ আছে, ব্লু আছে, ওগুলো আপনি এগুলোতে লাগিয়ে নিতে পারবেন। তখন আসলে ফোনের মনে হবে কি আমি একটা ফোন কিনে বিভিন্ন ফোনের মতো একটা ভাব নিতে পারতেছি। তো আমার মনে হয় যারা এই ফোনটা কিনবেন, যদি সম্ভব হয় আপনাদের যদি ব্যাক কাভারটা কিনতে পারেন বা ম্যানেজ করতে পারেন, আলি এক্সপ্রেসে পাওয়া যায়, এরকম যদি কিনতে পারেন তাহলে ব্যাক কাভার ছাড়াটাই ব্যবহার করা ভালো। বাট আপনি যদি আপনার সিনিয়র সিটিজনকে যদি এরকম ফোন কিনে দেন, তাহলে আমি বলবো যে ব্যাক কাভার নিয়ে ফোন ব্যবহার করাটা উত্তম। তবে আইপি রেটিং থাকা এই ফোনটাতে রয়েছে 54, যার ফলে এই ফোনটা পানির ছিটে ফোটা থেকে কিছুটা সার্ভাইভ করতে পারবে, বা একটু পানির হালকা পাতলা ঘাম টাম লাগছে ওই জায়গা থেকে এটা সার্ভাইভ করতে পারবে। বাস বস এইটা কিন্তু ওই একটু মেকানিক্যাল তো, এগুলো খোলা টোলা যাচ্ছে, মানে বুঝতে পারতেছেন খুব সহজে কিন্তু এতে পানি চলে যাওয়ার খুব সম্ভাবনা আছে। এই জন্য বলবো পানি থেকে এই ফোনটা টোটালি দূরে রাখুন। সো এবার যদি ফাইনালি এই ফোনটার ইতি টানি, তাহলে এই ফোন থেকে আমরা ওভারঅল 20,000 টাকায় বা 20-21,000 টাকায় কি পেলাম দেখেন। এই ফোনের ডিসপ্লেটা নিঃসন্দেহে ভালো, যেহেতু একটা অ্যামোলেড প্যানেল দিছে, যাতে 120 হার্জের একটা প্যানেল রয়েছে, আবার এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা নিঃসন্দেহে ভালো। আবার এদিকে এই ফোনের ক্যামেরাটাও ভালো, মোটামুটি যদি আমরা প্রাইস অনুযায়ী বিবেচনা করি, আপনি 2x নিলে হয়তো কিছুটা নয়েজি পাবেন, বাট আপনি যদি 1x বা মেইন পয়েন্টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তুলেন, নিঃসন্দেহে বেশ ভালো পরিমাণের আউটপুট পাবেন। আবার এটার ইউআইটা ভাই, ইউআইটা বেশ স্ট্যাবেল আমি বলবো। নাথিং এর ইউআই যারা ব্যবহার করেছেন তারা এই ফোনের ইউআই নিয়ে সুনাম গাইতে বাধ্য। আর এটার ব্যাটারি ব্যাকআপটাও বেশ ভালো, একদিন আপনি নিঃসন্দেহে কভার করতে পারবেন। তো 20,000 টাকায় আর কি বাদ থাকলো, আমার মনে হয় না তো আর কোনো কিছু বাদ রয়েছে। তো 20,000 টাকায় আপনি ভালো ডিসপ্লে পাচ্ছেন, আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, আপনি পারফরমেন্সটা স্ট্রং পাচ্ছেন, আবার এদিকে ক্যামেরার ক্ষেত্রে কোনো প্রকারের ছাড় নেই। তো এই জন্যই বলবো আপনার বাজেটটা যদি 20,000 টাকা হয়, নিঃসন্দেহে নাথিং এর সিএমএ ফোন ওই ফোনটা কিনে নিতে পারেন। তো এই হচ্ছে মূলত আমার মতামত। এখন তবুও ভাই, যেহেতু দিন শেষে টাকাটা আপনার, কেনা না কেনা এটা তো আপনার উপরেই থাকবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন। আর ভিডিওর শেষে যে কথাটা বলবো, এখন বর্তমানে কিন্তু বাংলাদেশের মার্কেটের ব্যাপারটা অনেকটাই ধোঁয়া আসা, এখনো ক্লিয়ার না। তবে হ্যাঁ, এরকম নাথিং এর ফোনগুলো হয়তো দেখা গেছে আপনারা অফিসিয়ালি কিনতে হবে, অফিসিয়াল কিনতে গেলে আর একটু প্রাইস বেশি পড়বে। বাট এই ফোনটা যারা 21-22 হাজার টাকা দিয়ে কিনে নিয়েছেন, আমার মনে হয় তারা অবশ্যই বুদ্ধিমানের কাজ করেছেন। আপনাদের মধ্যে কারা এই নাথিং এর সিএমএফ ফোনটা ব্যবহার করতেছেন, সেটা অবশ্যই চাইলে একটু কমেন্ট সেকশনে জানান। আর আপনাদের এক্সপিরিয়েন্সটা কি সেটা একটু আমাকে জানিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।